একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, কে গরিব কে আমির সে মানে না, জাতের বিচার করা সে জানে না, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার। আমি শিহরিত, আলোড়িত, আনন্দিত, আন্দোলিত, আমি উদ্দীপিত, উদ্যমিত, উল্লসিত ও তোলা। আমি শান্ত, অশান্ত, প্রশান্ত, প্রজ্বলিত, পুলকিত। আমি ভাষাহীন, আমি ভাষাহীন, আমি ভাষাহীন। বন্ধুরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, পিতামাতার জন্ম দেয় ভূত, শিক্ষকরা জন্ম দেয় পুত। এখন মঞ্চে আসন গ্রহণ করিবেন পুত তৈরি করার কারিগর, আমাদের শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক মানিকলাল পাল স্যার। বন্ধুরা, তোমরা কি জানো আজ আমাদের মাঝে একজন নারী ফাইটার রয়েছেন, হু ফাইট ফর এডুকেশন অ্যান্ড ফাইট ফর রাইট। নারী শিক্ষা, শান্তি, প্রগতির কথা হলে আমরা পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের কথা বলি, আমরা ভারতের জুম্পা লাহিড়ী কিংবা অরুন্ধতী রায়ের কথা বলি, আমরা সিরিয়ার সাবেত ইসলাম বুলির কথা বলি, আমরা জাপানের কেও কামির কথা বলি, আমরা ফ্রান্সের জোয়ানো পার্কের কথা বলি, আমরা আমেরিকার হেলেন কেলার কিংবা লিন্ডা রিচার্ডসের কথা বলি, কিন্তু আমরা কখনো কি মোসাম্মদ লুৎফা খানমের কথা বলি? তাকে চিনি, তাকে জানি, যিনি একদিন ধীরচিত্তে প্রতিবাদী কণ্ঠে বলেছিল, আমি সামাজিক কুসংস্কার মানি না, মানব না, আমি পড়াশোনা করবই, শিক্ষা আমার অধিকার। হ্যাঁ বন্ধুরা, এখন মঞ্চে আসন গ্রহণ করবেন মোসাম্মদ লুৎফা খানম, প্রথম নারী পুরাটিশিয়ান, 1972-এর দ্বিতীয় ব্যাচ। মোসাম্মদ লুৎফা খানমকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। হাততালি হবে, প্লিজ গিভ এ বিগ হ্যান্ড। পুরাটিশিয়ান, শুভ সকাল। এখন মঞ্চে আসন গ্রহণ করার জন্য ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোহাম্মদ মিরাজ হোসেনকে সবিনয় অনুরোধ করছি। গিভ এ বিগ হ্যান্ড, গিভ এ বিগ হ্যান্ড। বীর মুক্তিযোদ্ধাকে সবিনয় অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। গিভ এ বিগ হ্যান্ড। এখন মঞ্চে আসন গ্রহণ করার জন্য শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক জনাব মোহাম্মদ আজিজ অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক জনাব অজয় কুমার দাস স্যারকে সবিনয় অনুরোধ করছি। এখন মঞ্চে আসন গ্রহণ করার জন্য শ্রদ্ধেয় শিক্ষক জনাব মোহাম্মদ সিরাজ হোসেন স্যারকে সবিনয় অনুরোধ করছি।
এখন মঞ্চে আসন গ্রহণ করার জন্য শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক জনাব হরেকৃষ্ণ বর্মন স্যারকে আসন গ্রহণ করার জন্য মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। স্যারকে মঞ্চে নিয়ে আসো তোমরা। প্রিয় পুরাডিসিয়ান বন্ধুরা, এখন পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবে মোহাম্মদ ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিলকে কোরআন তিলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি আবিল আখিরাতি হুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি আবিল আখিরাতি হুম ইউনফিকুন উলাইকা আলা হুদাম মিন রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। এখন পবিত্র গীতা পাঠ করবে শ্রী কেশব কুমার বর্মন, পুরাডিসিয়ান, 95 বেজ। ওং তৎসৎ। শ্রী শ্রী ওং নম ভাগবতে বাসুদেবায় নমঃ। শ্রী গীতা অধ্যায় 4 অধ্যায় জ্ঞানযোগ শ্লোক 7-8। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনাথয় সম্ভাবামি যুগে যুগে। সরল অর্থ: যখনই ধর্মের হানি ঘটে, যখনই অধর্ম বৃদ্ধি পায়, তখনই সৎপুরুষের উদ্ধার হেতু, অধর্মীদের বিনাশ হেতু আর ধর্মের পূর্ণ সংস্থান হেতু আমি জন্মগ্রহণ করি। এই প্রত্যেক যুগে হয়ে আসছে, আগামীতেও এরূপই হবে। আমি অবিনশ্বর পরমাত্মা, আমি মৎস্য অবতার আর আমি ব্রাহ্মণ অবতার, আমি পরশুরাম আর আমি রামচন্দ্র ছিলাম, আমি ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর আর আমি সরস্বতী কালী এবং লক্ষ্মীও। আমি না পুরুষ না স্ত্রী না নপুংসক, আমি না শরীর না শরীরের অংশ, আমি জ্ঞান, আমি সৃষ্টি চৈতন্য আর ব্রহ্ম। আমি সমস্ত কিছু আর আমি কিছুই নই। এই প্রত্যেক যুগে ঘটেছে, আগামীতেও এরূপ ঘটতে থাকবে। হরে কৃষ্ণ। দিলি আজ দুপুরে চলে গেলি, চলে গেলে চলে গেলি, নাসিমা তুই চলে গেলি। বন্ধুরা, বিগত প্রায় 25 বছর আমরা যাদের হারিয়েছি: মোসাম্মদ নাসিমা আক্তার, পুরাডিসিয়ান 95 বেজ; মোহাম্মদ নাসারউদ্দিন, পুরাডিসিয়ান 95 বেজ; মোহাম্মদ সানার হোসেন, সাবেক শিক্ষক, পুরাডিসি উচ্চ বিদ্যালয়; ABM মুজাম্মেল হক স্যার, সাবেক শিক্ষক, পুরাডিসি উচ্চ বিদ্যালয়। বন্ধুরা, আমরা আরও যাদের হারিয়েছি: মোহাম্মদ নাসিরউদ্দিন, প্রাক্তন শিক্ষক, পুরাডিসি উচ্চ বিদ্যালয়; শ্রী তপন কুমার চক্রবর্তী, প্রাক্তন শিক্ষক, পুরাডিসি উচ্চ বিদ্যালয়। এখন বিদিহি আক্তার মাগফিরাতের জন্য দোয়া পাঠ হবে। দোয়া পরিচালনা করবেন আমাদের পুরাডিসি উচ্চ বিদ্যালয়ের বর্তমান শিক্ষক নুরুল ইসলাম মজুমদার স্যার। স্যারকে দোয়া পাঠের জন্য অনুরোধ করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئات أعمالنا وتوفنا مع الأبرار. اللهم انت ربي لا إله إلا أنت خلقتنا وأنا عبدك ولا نعهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أعوذ بك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت.
اللهم انس وحشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين يا الله يا رب العالمين আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ তোমার রহমতের দরবারে হাত উত্তোলন করেছি মাবুদ আমাদের জিন্দেগানির সমস্ত গুনাহ খাতা maaf করে দাও আল্লাহ যা কিছু তেলাওয়াত করা হয়েছে আল্লাহ তার হাদিয়া আকায়ে নামদার তাজদার মদিনা তোমার দুস্তরা হয় পৌঁছে দাও মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব যত মুমিন মুমিনাত যত মুমিন মুসলিমাত অন্ধকার কবর সাইদে আল্লাহ প্রত্যেকের হওয়ায় পৌঁছে দাও আল্লাহ খাস করে আমাদের প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি আত্মীয় স্বজনে আল্লাহ যারা অন্ধকার কবর সাইদে আল্লাহ প্রত্যেকের হওয়ায় পৌঁছে দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের মধ্য থেকে যারা বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ তাদেরকে বেহেশতবাসী করে দাও আল্লাহ তাদের হিসাব নিকাশকে আল্লাহ তুমি maaf করে আল্লাহ তাদেরকে জান্নাতের ফয়সালা করে দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত আল্লাহ আমাদের প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দিও আল্লাহ আল্লাহ প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দিও আল্লাহ চলার পথে যত বিপদ আপদ মুসিবত আছে আল্লাহ তুমি দূরীভূত করে দিও আল্লাহ প্রত্যেকের মান সম্মান ইজ্জত আল্লাহ তুমি বাড়াও রব্বুল আলামিন খাস করে আল্লাহ 95 এর বেশ থেকে শুরু করে আল্লাহ বিগত থেকে আগত বর্তমান পর্যন্ত আল্লাহ যারা জীবিত আছে আল্লাহ প্রত্যেকের হায়াতে তৈয়বা বাড়াই আল্লাহ আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ তুমি কামিয়াবি দান করে দিও রব্বুল আলামিন এ আল্লাহ হঠাৎ মৃত্যু থেকে তোমার কাছে পানা চাই আল্লাহ অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করি আল্লাহ ইমানের সহিত বাঁচিয়ে রাখি আল্লাহ ইমানের সহিত মৃত্যু দান করি আল্লাহ আল্লাহ আমাদের যত অভাব অভিযোগ আছে আল্লাহ তুমি দূরীভূত করে দিও আল্লাহ রব্বুল আলামিন পুরা ডিসি স্কুলের আল্লাহ প্রধান শিক্ষক থেকে আল্লাহ প্রত্যেক শিক্ষক ছাত্রছাত্রীকে আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করে দিও রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমরা গুনাহগার ইয়া আল্লাহ আমাদের চেহারার দিকে তাকালে আল্লাহ তোমার গোস্ব হইতে পারে রব্বুল আলামিন তোমার রহমতের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের ক্ষমা করে দিও রব্বুল আলামিন আল্লাহ আমাদের অনেক কিছু চাওয়ার আছে আল্লাহ আমরা চাইতে জানি না রব্বুল আলামিন তুমি আমাদেরকে দিয়ে দিও রব্বুল আলামিন আল্লাহ আমাদের কঠিন বিপদ থেকে তুমি হেফাজত করিও আল্লাহ কঠিন রোগ ব্যাধি থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করিও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ আজকের এই অনুষ্ঠানকে আল্লাহ তুমি সফল মণ্ডিত করে দিও রব্বুল আলামিন আল্লাহ যে ব্যবস্থাপনা করেছে আল্লাহ ব্যবস্থা যাতে আল্লাহ সঠিকভাবে শেষ পর্যন্ত অটুট থাকে আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দিও ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام বন্ধুরা এখন বহুল প্রতীক্ষিত 95 ব্যাচের কেক কেটে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য অনুরোধ করছি 95 ব্যাচের কিছু মেয়ে বন্ধু এবং ছেলে বন্ধু ডায়াসে এসো এবং সাথদের সাথে আজকের কেক কেটে প্রোগ্রামের শুভ উদ্বোধন করো হ্যাঁ আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় বন্ধুরা এখন স্মৃতিচারণমূলক বক্তব্য রাখবেন স্নিগ্ধা রানী নাগ পুরাডিসিয়ান 95 ব্যাচ তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা আজ আমার মতো আবেগে আপ্লুত আত্মহারা যখন শুনেছি আমার প্রাণের বিদ্যাপীঠে আমাদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হবে সেই দিন থেকে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম আমার সহযোগীদের সাথে দেখা হবে কথা হবে এই ভাবনায় ডুবে থাকতাম আজ সহপাঠী শিক্ষক মণ্ডলী প্রাণের বিদ্যাপীঠের প্রথম নারী শিক্ষার্থী দেখে আমি পুলকিত আমরা আজ এই অনুষ্ঠানের
কিছুই করতে পারিনি, এই জন্য আমাদের খুবই খারাপ লাগছে। আমরা মেয়ে বন্ধুরা এই অনুষ্ঠানের জন্য কিছুই করতে পারিনি, এই জন্য আমাদের খুবই খারাপ লাগছে। আমাদের ছেলে বন্ধুদের কথা আমরা কখনোই ভুলবো না। যাওয়ার সময় শুধু এটাই বলবো, উদয়ের পথে শুনি কার বাণী, ওরে ভয় নাই ভয় নাই নিঃশেষে প্রাণ, যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমরা চাই এই অনুষ্ঠান আমার ছেলে বন্ধুরা মাঝে মাঝে করুক, তাহলে আমরা অনেক খুশি হব। কিছুদিন পরে হলো সবার সাথে আবার আমাদের যোগাযোগ হবে, এটাই ওদের কাছে আমাদের চিরদিনে চাওয়া রইল। যদি ওরা আমাদের সাথে রাখে আমরা আরও খুশি হব। সবাইকে ধন্যবাদ। বিগ হ্যান্ড ক্ল্যাপস হবে, ক্ল্যাপস। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নষ্ট নদী, নষ্ট বীজ, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাপ। কে থাকে ঘুমে, কে থাকে ভিতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। অভাগা মানুষ জেগে থাকে এই আশায়, আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কালো পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কুণ্ঠে সবাই। সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল মোসাম্মদ লুৎফা খানম, আশার জন্য প্রতিবাদ করেছিল মোসাম্মদ লুৎফা খানম, ভরসার জন্য প্রতিবাদ করেছিল মোসাম্মদ লুৎফা খানম। আগামী প্রজন্মের নারীদের আশা ভরসার পথপ্রদর্শক মোসাম্মদ লুৎফা খানম এখন স্মৃতিচারণমূলক বক্তব্য রাখবেন। প্লিজ গিভ এ বিগ হ্যান্ড, প্লিজ গিভ এ বিগ হ্যান্ড। আমার শিক্ষাগুরু বাবু মানিকলাল পাল, উপস্থিত অন্যান্য শিক্ষক মণ্ডলী, আমার মতো ক্ষুদ্র একজন মানুষ আজকের এই আয়োজনে সামিল হতে পেরে আমি শিহরিত, আমি আবেগে আপ্লুত, আমি ভাষাহীন। আমাদের সময় নারীদের স্কুলে পড়াশোনা ছিল খুবই দুঃসাহসিক ও কষ্টদায়ক ব্যাপার। আমার পড়াশোনার প্রতি ছিল প্রচুর আগ্রহ। আমি আমার বাবাকে বলতাম, বাবা আমি পুরা টিসি হাই স্কুলে পড়ব, আমাকে স্কুলে ভর্তি করে দেন। বাবা বলতেন, পড়াশোনা করবি ভালো কথা, ভর্তি করে দিব। বাবাকে যখনই পুরা স্কুলে ভর্তি করার কথা বলতাম, তো বাবা একই কথা বলতেন, পড়াশোনা করবি ভালো কথা, ভর্তি করে দিব। কিন্তু বাবা ভর্তি করে দেন না। মাকে চাপ দেই, মা বলে সমাজে মানুষ বিভিন্নজন বিভিন্ন কথা বলে, মাইয়া মানুষ পড়াশোনা করে কি করবি, জজ ব্যারিস্টার হবি। একদিন হক সাহেব দাদাকে বললাম, দাদা আমি পড়াশোনা করব, পুরা টিসি হাই স্কুলে ভর্তি হব। দাদাও মুচকি হেসে বললেন, কোনো সমস্যা নাই, পড়তে চাস পড়বি, কিন্তু কেউ আমাকে ভর্তি করে দেন না। একদিন বাবা এবং দাদাকে জোর করে প্রতিবাদী কণ্ঠে বললাম, আমি সামাজিক কুসংস্কার মানি না, মানব না, আমি পড়াশোনা করবই, শিক্ষা আমার অধিকার। বাবা ও দাদা আমার অনুভূতি বুঝতে পারলেন, কিন্তু কোনো ব্যবস্থা নিলেন না। আমার পড়াশোনার প্রতি তীব্র আগ্রহ দেখে আমার বড় দুলা ভাই বিশিষ্ট ব্যবসায়ী লৌহজং কলমার তারা মিয়া সাহেব আমাকে নারায়ণগঞ্জ আমলাপাড়া গার্লস হাই স্কুলে ভর্তি করে দেন। আমি সেখানে পড়তে থাকি, কিন্তু মন পড়ে থাকতো পুরা টিসি হাই স্কুলে। পরবর্তীতে বিশেষ প্রয়োজনে অষ্টম শ্রেণীর বার্ষিক সমাপনী পরীক্ষায় পুরা উচ্চ বিদ্যালয়ে এসে আমি দ্বিতীয় স্থান অধিকার করি। স্কুল কর্তৃপক্ষের নিকট চাপ আসা শুরু করলো, আমাকে যেন নবম শ্রেণীতে ভর্তি করা না হয়। আমাকে স্কুলে ভর্তি করানোর পিছনে আমার শিক্ষাগুরু আব্দুল হাই স্যার এবং মানিক স্যারকে অনেক দুঃখ পোহাতে হয়েছে। সে বিষয়গুলো আপনারা মানিক স্যারের কাছেই শুনবেন। একদিন হঠাৎ শওকত আমার বাসায় উপস্থিত হয়ে বলে, আন্টি আপনি আমাদের প্রোগ্রামের গেস্ট, আপনি আগামী প্রজন্মের নারীদের ইন্সপিরেশন, আপনার ব্যানার হবে
ইন্টারভিউ হবে, আরও কত কি। আমি ভয় পেয়ে যাই এবং মনে মনে বলি, চিনি না জানি না ছেলেটা কি বলে। ওর জোড়াজুড়ি ও চাপাচাপিতে রাজি হলাম। সত্যি প্রোগ্রামে সামিল হতে পেরে আমি পরমানন্দিত। শওকতের বাবা হাসান দাদাও ওর মতো এমনই নাছোড়বান্দা, সদা হাসি খুশি ও কালচারাল প্রিয় মানুষ ছিলেন। 95 ব্যাচের বাবারা এবং মায়েরা, তোমাদের জন্য দোয়া করি। তোমরা আরও বড় হও, সুখী হও, দীর্ঘজীবী হও। যাবার বেলায় শুধু বলবো, রিক্ত আমি, নিঃস্ব আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। আসসালামু Please give a big hand. Please give a big hand. ধন্যবাদ মোসাম্মদ লুৎফা খানমকে তার মূল্যবান স্মৃতিচারণমূলক বক্তব্য রাখার জন্য। দস্যুগুলো সামলাতে যে এমনি দামাল কামাল চাই, কামাল তুনে কামাল কিয়া ভাই, হো হো কামাল কামাল তুনে কামাল কিয়া ভাই। বন্ধুরা, আজকাল আমরা প্রায় প্রায় বলি রাজনীতির ভিতরে পলিটিক্স ঢুকে গেছে। কথাটা এমনভাবে বলি, রাজনীতি ভালো মানুষ করে না, সেখানে অনেস্টি নাই, ডিসিপ্লিন নাই, ডেডিকেশন নাই, ডিগনিটি নাই। কিন্তু না বন্ধুরা, আমাদের মিরাজ ভাই প্রমাণ করেছে রাজনীতি ভালো মানুষরা করে, সেখানে অনেস্টি আছে, ডিসিপ্লিন আছে, ডিগনিটি আছে, ডেডিকেশন আছে। এখন স্মৃতিচারণমূলক বক্তব্য রাখবেন মোহাম্মদ মিরাজ হোসেন, পুরা ডিসিয়ান 86 ব্যাচ। হুদা। মুসলমানদের জন্য আমার সালাম এবং হিন্দু ভাইদের জন্য আদাব ও নমস্কার। পুরাডিচ উচ্চ বিদ্যালয় মানে পুরা দুর্গাচরণ উচ্চ বিদ্যালয় 1933 সালে এই এলাকায় যখন কোনো শিক্ষিত লোকের বসবাস ছিল না, মানুষকে শিক্ষার আলো ছড়াতে হবে, মানুষকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এই আলোকে পিতার নামে স্কুলটি প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষাগুরু মানিক স্যার। বলবেন সেই থেকে আজকে 2019 সন হয়তো হাজার হাজার ছাত্রছাত্রী পুরাডিচি উচ্চ বিদ্যালয় থেকে বেরিয়ে গেছে। তারা স্বক্ষেত্রে সবাই প্রতিষ্ঠিত। কেউ এই স্কুল থেকে বেরিয়ে গিয়ে হাজার কোটি টাকার মালিক হয়ে আভিজাত্যের অহংকার নিয়ে গর্ববোধ করেন, আবার কেউ স্কুল থেকে বেরিয়ে এসে নিদারুণ কষ্টে নিজের জীবন পাত করেন এবং হয়তো অনেকে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলেও গিয়েছেন। আমরা তাদের কারো খবর রাখি, কারো খবর রাখি না। পৃথিবী এইভাবেই চলে যায়, এইভাবেই চলবে। কারো খবর আমরা রাখবো, কারো খবর রাখতে পারবো না। আমাদের এই 95 ব্যাচের ছাত্রছাত্রীরা আমাদের শিখিয়ে গেলেন যে সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা দিয়ে এই 95 ব্যাচের ছাত্রছাত্রীরা আজকের এই মিলন মেলার আয়োজন করেছে। এই জন্য 95 ব্যাচের ছাত্রছাত্রীদেরকে আমি প্রথমেই অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনাদের এই পুরাডিচ উচ্চ বিদ্যালয়ে সুস্বাগত। বিশেষ করে আমি মিরাজ হোসেন 1986 সনে এই বিদ্যালয় থেকে পাশ করে গিয়েছি। 1986 সনে আমার মতো 42 জন এই বিদ্যালয় থেকে পাশ করেছে। সেই সময় ছাত্রছাত্রী বেশি ছিল না। আমার মনে হয় স্যার বেশি বলতে পারবে, আমরা রেগুলার ছিলাম 30 জনের মতো, আর 12 জন ছিল এর আগের বারের ফেল করা। টোটাল আমরা 42 জন পরীক্ষা দিয়েছি। 6 জন ফার্স্ট ডিভিশন পেয়েছে, বাকি সবাই সেকেন্ড ডিভিশন পেয়েছে। আমাদের সময় কেউ ফেল করে নাই এবং কেউ থার্ড ডিভিশনও পায় নাই। 6 জন ফার্স্ট ডিভিশন পেয়েছে এবং বাকি সবাই সেকেন্ড ডিভিশন পেয়েছে। সেই সময় ডিভিশন ছিল, এখন তো চেঞ্জ হয়ে গিয়েছে, গ্রেডিং পদ্ধতি হয়। শিক্ষার আধুনিকতার ছোঁয়া লেগেছে, সেই সময় কোনো আধুনিকতা ছিল না। আমাদের একটি সময় ছিল পুরাডিচি উচ্চ বিদ্যালয়ে, আমার বন্ধু এখানে মানার উপস্থিত, ওরা বলতে পারবে বেশি, আমরা টিন শেড বিল্ডিংয়েই লেখাপড়া করেছি। টিন শেড বিল্ডিং ছিল। তারপরে শিবিরে যখন ছিল স্কুলটি আরও জরাজীর্ণ ছিল।
এখন তো আধুনিক ভবন হয়েছে, একের পর এক ভবন হচ্ছে, কিন্তু প্ল্যানিং নেই। এখানে দেখা যায় 3টি ভবন, পিছনে 2টি ভবন, কোনো কাজে লাগে না, সরকারি টাকার অপচয়। যেটা দরকার ছিল সেটা হয় না, কিন্তু যেটা দরকার নাই সেটা হয়। এই হচ্ছে প্ল্যানিংবিহীন চলা। যাই হোক, আমি শওকত আমাকে দাওয়াত দিয়েছে, আমি আসলে ইম্পর্টেন্ট কেউ না সমাজের, একেবারে নন ইম্পর্টেন্ট একটি পার্সন। শওকত এমনভাবে ধরেছে যে শীতের সকালে আমার ঢাকা থেকে আসতেই হলো আপনাদের এই কুশল বিনিময় করার জন্য। আপনারা সবাই এসেছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ডাকে সাড়া দিয়ে। আমরাও এসেছি, আপনাদের সাথে যোগাযোগ হলো, সম্পর্ক হলো, সৌহার্দ্য বৃদ্ধি পেল। এই যে যোগাযোগ মানুষের কমিউনিকেশনকে বিল্ড আপ, কমিউনিকেশন মানুষ সম্পর্ককে বিল্ড আপ করে দেয়, এবং এক জায়গায় থাকতে থাকতে অনাত্মীয় আত্মীয় হয়ে যায়, মনে হয় যে রক্তের বন্ধন তার সাথে যুগে যুগে ছিল এবং আছে। আপনারা সবাই যোগাযোগ বৃদ্ধি করবেন, সবার সাথে সবার কুশল বিনিময় করবেন, সালাম দিবেন, হিন্দু হলে নমস্কার দিবেন। সৌহার্দ্যতা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আমি শুধু চাইব যে আপনারা এই যে যোগাযোগ এটা বাড়িয়ে দেন। আমি এই বাংলাদেশে একজন বড় মাপের বুদ্ধিজীবী, তাকে জিজ্ঞাসা করেছিলাম আপনারা কয় ভাই? তো সে বলল আমরা 7 ভাই। কোথায় থাকেন? বলল আমার 2 ভাই, এক আমেরিকা চলে গিয়েছিল, সেখান থেকে কানাডা চলে গিয়েছে, এখন কোথায় আছে আমি নিজেও বলতে পারি না। যোগাযোগহীন ভাই, সে কানাডা চলে গিয়েছে, 2 ভাই কোথায় আছে বলতে পারে না। এই যে যোগাযোগ নাই, মানে সম্পর্কে উন্নতি, ভাই ভাইয়ের চিনে না, বোন বোনের চিনে না, এই হয়ে যায়। কিন্তু আপনারা যখন নিজেদের সাথে সৌহার্দ্য বৃদ্ধি করবেন, সম্প্রীতি রক্ষা করবেন, তখন আপনারা দেখবেন যে আপনজন হয়ে যাবেন, বেশি বেশি আত্মীয় মনে হবে, বেশি বেশি সম্পর্ক মনে হবে। তা আমি এই লাইনে বক্তৃতা করব না, আপনাদের শুধু বলি, ইদানিংকালে আমার জানি কেন মনে হয় যে হ্যাঁ মরতে হবে, মরে যাব। তো মরে গেলে কি আমি জান্নাত পাবো না জাহান্নামে যেতে হবে? আমরা তো মুসলমান, আমাদের তো 2টা জিনিস মরে গেলে হয়, এক হলো জান্নাতে যাওয়ার চিন্তা, অথবা আমরা জাহান্নামে যাওয়ার চিন্তা। আমি কি পাবো? জান্নাত পাবো তো? আল্লাহ কি আমাকে জান্নাত দিবে? আমি আল্লাহর জন্য কি করেছি? আল্লাহ তো আমাকে অনেক কিছু দিয়েছে, সুনাম দিয়েছে, খ্যাতি দিয়েছে, যশ দিয়েছে। আজকে যে সুনামের কারণে আমি এখানে বক্তৃতা দিতে পারছি, অন্য 10 জন তো আর এই বক্তৃতাটা দিতে পারে না। কিন্তু আমি কোথায় যাব মরে গেলে? জান্নাতে যাব। কি করেছে আল্লাহর জন্য? আল্লাহ তো বলেছে মানুষকে যে মানুষ জাতি তোমাদের সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য। তাহলে আমরা কি ইবাদত করতে পেরেছি? কতটুকু তার সান্নিধ্য রক্ষা করতে পেরেছি? আমরা তো ঈমান এনেছি। নামাজ পড়ার সময় আমরা কি করি? আমরা কি আল্লাহর সৌহার্দ্য কামনা করি? আল্লাহর খাস দিলে আল্লাহকে ডাকি? মনে হয় আল্লাহকে খাস দিলে ডাকতে পারি না। নানা ধরনের চিন্তা নামাজের সময় আমাদের মাঝে এসে পড়ে। তাহলে আমরা কোথায় যাব? জান্নাতে না জাহান্নামে? এই দেশে বা সারা পৃথিবীতে আমরা অনেক কিছু করি, সমাজের যেটা করার ছিল না সেটা আমরা করি। ঘুষ, দুর্নীতি, রাহাজানি, অপরেরটা হরণ, এগুলি আমরা করতেই থাকি দিনের পর দিন। আমাদের সম্পদের লিপ্সা এমন হয়ে গেছে যে কার সম্পদ কিভাবে আহরণ করা যায় সেই চিন্তায় আমরা ব্যস্ত থাকি। আমরা তাহলে কোথায় যাব? আমাদের শেষ গন্তব্য কি? মরে গেলে আমরা কি হব? তারপরে আমি মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ তো রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে আমি রহমানুর রাহিম, তাহলে কি তিনি আমাদের সব কিছু ক্ষমা করে দিবেন? আমার আবার মাঝে মাঝে আশায় মুখ বাঁধি যে হয়তো তিনি সব কিছু ক্ষমা করে দিতে পারেন। তা আল্লাহ আমাদের সকল কৃতকর্ম ক্ষমা করে দিবেন, অপরাধ ক্ষমা করবেন, আমাদের মার্জনা করবেন। আগামী দিনে আপনারা এই যে বেশ যারা একত্রিত হয়েছেন তারা আরো সুন্দর প্রোগ্রাম করবেন, আরো এগিয়ে যাবেন, এবং আল্লাহ মানুষকে যেভাবে চলার জন্য নির্দেশ দিয়েছেন আপনাদের কাছে আমার অনুরোধ সেভাবেই আপনাদের জীবন আপনারা পরিচালিত করবেন। সমাজের অব্যবস্থাপনা আপনাদের যাতে গ্রাস করতে
না পারে, এবং আপনাদের যারা শিশু, আগামী দিনে যারা ভবিষ্যৎ, তাদেরকেও সমাজের অব্যবস্থাপনার সাথে আপনারা কখনো জড়াবেন না। এবং আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমি ঢাকাতে থাকি, অনেকে আসেন, অনেকে এসে বলেন যে আমার মেয়েটাকে একটু ভর্তি করে দাও, আমার মেয়েটাকে একটু ভিকারুন্নেসায় ভর্তি করে দাও। শুধু বাইরের কথা বলি না, আমার ওয়াইফ সেও ধরেছে যে আমার মেয়েকে তুমি ভিকারুন্নেসায় ভর্তি করে দাও। আমি কিন্তু ইচ্ছা করলে ভিকারুন্নেসায় আমার মেয়েকে ভর্তি করতে পারি, কিন্তু আমার ছেলে আর মেয়েকে ভিকারুন্নেসা বা আইডিয়ালে ভর্তি আমি করি নাই, কারণ সমাজের অব্যবস্থাপনার সাথে আমার শিশুকে আমি জড়াতে চাই না। সুতরাং আপনাদের সেই আশীর্বাদ আমি করে যাচ্ছি, সমাজের অব্যবস্থাপনার সাথে আপনারা কোনোদিন আপনাদের এই শিশুকে জড়াবেন না। ওরা নিজের মতো করে মানুষ হবে, নিজের পায়ে দাঁড়াবে, নিজের মতো করে এগিয়ে যাবে এবং সৎ সাহসিকতা আদর্শ নিয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে। এই আশীর্বাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আগামী দিনে আরো ভালো থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ, আপনারা দীর্ঘজীবী হন। গিয়েছি বকুলের তলায়, হায় মাঝি হলো ছাড়াছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝিয়া। বন্ধুরা, এখন স্মৃতিচারণমূলক বক্তব্য রাখবে সুমনা আক্তার, পুরাডিসিয়ান, 95 বেস। শুভ সকাল। তোমাদের সকলকে এবং শ্রদ্ধা স্যারদেরকে দেখে আজ আমি আনন্দে আত্মহারা। কবিগুরুর দুটি কথা আজ আমার বারবার হৃদয় অনুরণন হচ্ছে। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। আমরা সংসার, ধর্মকর্ম, স্টার জলসা, ফেসবুক, টুইটার, ভাইবাডি এতই ব্যস্ত থাকি যে কেউ কারো খবর রাখি না, কে কোথায় আছে কেউ জানি না। দীর্ঘ 25 বছর পর সবাইকে দেখে বারবার বলতে ইচ্ছে করে, 25 বছর পরে কেন দেখা পাই, মাঝে মাঝে কেন পাই না। যখন শুনেছি আমার প্রাণের 95 ব্যাচ প্রাণের বিদ্যাপীঠে পুনর্মিলন অনুষ্ঠান করতে যাচ্ছে, সেদিন থেকেই আমি আনন্দে আত্মহারা এবং ক্যালেন্ডারে ক্লোজ দিয়ে দিয়ে প্রহর গুনছি 25শে ডিসেম্বর কবে আসবে কবে আসবে। দিনক্ষণ যেন যায় না, কিছুতেই শেষ হয় না। 95 সালে ছেলে বন্ধুদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমাদের জন্য এমন সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং তাদের কাছে আমি অনুরোধ করব এরকম প্রোগ্রাম যেন প্রতি বছর করা হয়, এবং মেয়ে বন্ধুদের কাছে আমার অনুরোধ আমরা যেন তাদেরকে সহযোগিতা করতে পারি। আল্লাহ হাফেজ। 95 ব্যাচ অটুট থাকুক। থাকবেন আলমগীর হোসেন, পুরাডিসিয়ান, 95 বেস। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরাডিসিয়ান 95 বেসের আজকে এই পুনর্মিলনী অনুষ্ঠানে আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মাহবুব মানিক লাল পাল উপস্থিত আছেন। আরও উপস্থিত আছেন আমাদের বাদল নন্দী স্যার, আমাদের আব্দুল হাদি খান স্যার, আমাদের প্রিয় বড় ভাই মিরাজ হোসেন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আজিজ স্যার, আর উপস্থিত আমাদের 95 বেচের সমস্ত বন্ধুরা উপস্থিত হতে পারে নাই, যারা উপস্থিত আছে সবাইকে আজকের দিনে আমি শুভেচ্ছা জানাই। বন্ধুরা, বলতে হয়েছে স্মৃতিচারণের জন্য। আমার একটা স্মৃতি আছে যে আমার অনেক সময় মনে পড়ে। আসলে লেখাপড়ায় আমি ব্যক্তিগতভাবে খুবই অমনোযোগী ছিলাম। লেখাপড়াটা ঠিকভাবে আমি ব্যক্তিগতভাবে করতাম না। যখন ক্লাস 8-এ ওঠার পরে আমাদের মনে হয় বাবু মানিক পাল লাল স্যার আমাদেরকে ক্লাস নিতেন। তো এখানে আমাদের তো ভাগ্য ছিল শওকত, অন্য যারা ছিল সবাই তো পড়া স্যার জিজ্ঞেস করলে সবাই বলতো। কিন্তু আমার প্রতি স্যারের একটা বিশেষ দৃষ্টি ছিল, মানে আমি তো পড়ায় ফাঁকি পাচ্ছিলাম। তো একদিন মনে হয় ক্লাস 10-এ পড়ি, যখন স্যারের পরের দিন পড়া ছিল আপনার এসে, সম্ভবত জুট এসে পড়া ছিল। তা আমি পড়ার টেবিলে বসে ভাবতেছিলাম স্যার তো আমার 1-2 জনের পরেই জিজ্ঞেস করবে, তাহলে আমি ওই যে কি বলে ইন্ট্রোডাকশন বা কি বল, প্রথমটা তো কোটেশনটা ইন্ট্রোডাকশনে ছিল না, হ্যাঁ সে ডিসকাশন ছিল। তা আমি ভাবলাম তা আমি এই দুইটাই ভালোভাবে পড়ি, স্যার তো আমার 1-2 জনের পরে জিজ্ঞেস করবে, তার সমস্যা নেই, আমি বলে ফেললাম, মাইকটা আর খাই দিব না। তা স্যার যখন বাবু মানিক পাল স্যার আমাকে যখন পড়ার প্রায় 2-1 জনের পরে হয়তো আমাকে বললো তুমি বলো। তা আমি ঠিক আছে, দাঁড়া তুই এক কাজ কর, তুই কোন কোলেশনটা বল, আমি তো শেষ। আমি তো চুপ করে দাঁড়া গেলাম, আমার তার পড়া মুখে আমি তো এটা পড়ি নাই। স্যারে জিজ্ঞেস করবো 1-2 জনের পরে,
তারপর যথারীতি যাওয়ার হলো, স্যার আমাকে 34টা বাড়ি দিছিল। আমি তো ওই 34টা বাড়ি গইনা রাখি নাই। আমার পাশে আমার বন্ধু রেজাউল করিম ছিল, ও বলে রাখছে তুই কয়টা বাড়ি খাইছ জানো? 34টা। ওই বাড়ি থেকে, এই স্যারের দৃষ্টি থেকে আমার জীবনের সফলতা, আমি ভালোভাবে ফার্স্ট ডিভিশনে মেট্রিক পাস করতে পারছিলাম। স্যারের এই আমার প্রতি এই দৃষ্টি যদি না থাকতো আমি হয়তো এসএসসিটা ভালোভাবে পাস করতে পারতাম না। আজীবন স্যারের কাছে আমি কৃতজ্ঞ ছিলাম, কৃতজ্ঞ থাকবো। যাক বন্ধুরা, আমার স্মৃতিচারণ হলো। এখন পরিশেষে আজকের আয়োজনের জন্য আমাদের বিশেষ কিছু বন্ধুরা খুবই পরিশ্রম করেছে, যাদের বিশেষ উদ্বেগ ছিল, বিশেষ করে শওকত, রাকিবুল, তারপরে খলিল, নিজু, আমাদের মেয়ে বান্ধবীদের মধ্যেও খুব অ্যাক্টিভ ছিল সুমনা, তারপরে স্নিগ্ধা, সকলের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে, ওদেরকে বিশেষভাবে ধন্যবাদ। আমাদের মেয়ে বন্ধুরা একটা কথা বলে গেছে যে এই আয়োজনটা যেন আমরা হয়তো 1 বছর পরে না পারলেও এটা চলমান থাকে। আমিও আমার বন্ধুদের সকলকে বলবো, আমিও এর সাথে একমত থাকবো, আমাদের এই প্রোগ্রাম যেন চলমান থাকে। সকলের সুস্বাস্থ্য কামনা করে, উজ্জ্বল উজ্জ্বল ভবিষ্যৎ সুফল কামনা করে আমি আমার বক্তৃতা শেষ করলাম। আল্লাহ হাফেজ। যাবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারী খড়ক কৃপান ভীমরণ ভূমরে অনিবে না, বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, বলো বীর বলো উন্নত মমশীর। প্রিয় প্রারিসিয়ান বন্ধুরা, এখন বক্তব্য প্রদান করবেন আমাদের প্রিয় শিক্ষক মোহাম্মদ আজিজুল হক স্যার। মোহাম্মদ আজিজুল হক স্যার। মনে করছিলাম আজকে বক্তৃতা দেওয়া লাগবে না, তোমাদের কথাই শুনবো। তো ধন্যবাদ 95 সালের আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে, যারা আজকে এই মঞ্চে উপবিষ্ট, আমার শ্রদ্ধেয় স্যার এবং আমার বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি সাহেব এবং বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মিরাজ হোসেনের সামনে কিছু বলার জন্য আমাকে সুযোগ করে দিয়েছ। তো আসলে 95 সাল তোমরা এসএসসি পরীক্ষা দিয়ে এই স্কুল থেকে বিদায় হয়ে যাচ্ছ, আর আমার এই স্কুলে শিক্ষকতা তোমাদের শেষ ছাত্র হিসেবে বিদায়, আর আমার শুরু হয়েছে শিক্ষকতা জীবন। তো যাই হোক, আমি 94-এ প্রথম থেকে এই স্কুলের শিক্ষক হিসাবে জয়েন করি। 95 সালের জুলাইয়ের 1 তারিখে আমি 1 বছরের কিছু বেশি সময় আমি যে শিক্ষকতা করেছি, কিন্তু বিএড করার পরে আমি বুঝতে পেরেছি যে আমি যেভাবে বাচ্চাদেরকে ছাত্রদেরকে পড়িয়েছি সেই পড়াটা সঠিক ছিল না। আমি আমার পড়ার কৌশল, আমার কথা বলার ধরন, ছাত্রদের সাথে আমার যোগাযোগ আমি বিএড করার পরে টোটাল চেঞ্জ করে দিয়েছি। বাংলাদেশের মতো পৃথিবীর কোথাও উন্নত দেশে যে লেখাপড়া জানলেই ক্লাসে শিক্ষক হিসাবে পাঠদান করার সুযোগ দেন না। ডাক্তার হওয়ার পরে যেমন ইন্টার্নি করতে হয়, বিদেশে ঠিক পড়াশোনা শেখার পরে এরকম প্রশিক্ষণ, তারপরে কিভাবে পড়াতে হবে, সুযোগ্য শিক্ষকদের সাথে তাকে প্র্যাকটিস করে লয়ারের মতো, তারপরে বাচ্চাদেরকে শেখানোর জন্য সুযোগ দেন এবং তাকে শিক্ষক হিসাবে তখন ফুল সার্টিফিকেট দেওয়া হয় এবং নিয়োগ দেওয়া হয়। তো যাই হোক, আমি আমার ত্রুটিগুলা কারেকশন করে আমি শুরু করেছি। তারপরেও কিছু বলবো। আমি সায়েন্স টিচার হিসাবে এই বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত হয়ে আমি বিজ্ঞানের ক্লাসগুলো করতাম, ফিজিক্স পড়াতাম, হায়ার ম্যাথ পড়াতাম। তো এখন আমি বিশেষ করে যারা
সায়েন্সের, যেমন শওকত, তারপরে দিন ইসলাম, আমার মনে পড়ছে, আমি অনেক কিছু ভুলে গেছি। আমার অনেকের দেখে আমার মনে পড়ছে যে তাদের চেহারাগুলো আমার সামনে বেশি উঠেছে। আসলে আমি খুব খুশি যে তোমাদেরকে আমি আবার দেখতে পেয়ে। হয়তো আজকে যদি তোমরা এই অনুষ্ঠানের আয়োজন না করতা, হয়তো মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের সাথে কারোর সাথে দেখা হলেও পরিচয় হতো না, কথা হতো না। আজকে তোমাদের এই 25 বছর, প্রায় 24 বছর পরে আবার মনে হয় যেন সেই 24 বছর আগের মতো তোমাদের সাথে আমাদের দেখা হয়েছে। তো যাই হোক, আমি বলছিলাম যে কিছু কিছু ছেলে বা মেয়ে যারা ছিল তাদেরকে পড়ানোর সময় আমরা একটু অন্যভাবে, বিশেষ করে ভালো ছাত্র যারা, তাদেরকে না জানলে তাদেরকে পড়ানো যেত না, আমরা প্রস্তুতি নিয়ে আসতাম। তারপরে আবার কোনো এটা আমরাও করেছি, কোনো স্যার যদি দুর্বল থাকতো তো ছাত্ররা এই সুযোগ নিত। এরকম একটা এরকম একটা সিচুয়েশন হতো যে ক্লাস করা অনেকটা টাফ হয়ে যেত। তো যাই হোক, এরকম কিছু ছাত্র আছে আমার এখন মনে পড়ছে, নতুন হিসাবে আমি যখন শিক্ষকতা শুরু করেছি। তো তোমরা চিন্তা করে এই স্কুলকে ভেন্যু করেছো, এই জন্য স্কুলের পক্ষ থেকে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাহেব আছেন, ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মোহাম্মদ দিল ইসলাম, পুরাডিসিয়ান, 95 ব্যাচ। প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি পুরাডিসি উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের এবং আমাদের সহকর্মী যারা তাদের। তারপরে আমি স্মরণ করছি এখনও যারা আমাদের টিচার জীবিত আছেন, আমার সেই পরম শিক্ষাগুরুদের। এখন আমি একটু চলে যাচ্ছি পেছনের দিকে। ষষ্ঠ শ্রেণীতে যখন ভর্তি হলাম তখন একদিন স্কুলে আসতেছি, হঠাৎ স্কুলে গণ্ডগোল শুরু হয়ে গেল। বই নিয়ে দৌড় দিলাম, চিন্তা করলাম কোথায় আসলাম। যাই হোক, সেটা মিটে গেল। তারপরে শুরু হলো প্রশ্ন। আপনারা এই এখন যেই স্যারদের, সকল ঠিক বলেছো, খালেও পড়ে গেছিলাম। খালে পড়ছে না, ওইটা তুমি বলো নাই, খালে পড়ছে না, সরি, খালেও পড়ে গেছিলাম, মনে হয়েছিল কোথায় জানি আসলাম। যাই হোক, সেটা ছিল ভয়ের। তারপরে যখন এই স্কুলে এসেই পড়লাম তখন শুরু হলো পথ চলা। আজকে আমাদের যে শিক্ষাগুরু বসে আছেন, প্রথমে আমি হরেকৃষ্ণ স্যারকে স্মরণ করি। উনি আসলে আমার হাতে পেন, কারণ উনি আমার খুবই কাছে। আমি স্মরণ করছি শ্রদ্ধেয় শিক্ষক আমাদের হেড স্যারকে। উনি তো আমাদের ছুটি নিতে যদি ছুটির কথা বলতাম, এই সাবেদ কারবো, তোর আবার ছুটি কিসের রে, তুই কিসে ছুটি নিবি, তুই কি করো, তোর তো কোনো ছুটিরই দরকার নেই। কি যে আন্তরিক ছিল উনি তো অনেক। তবে ওনার আরেকটা গুণ ছিল, ইংরেজিতে যদি কেউ দরখাস্ত লিখতে পারতো বা 200টা কথা বলতে পারলেই তার ছুটি মঞ্জুর। এবার আসি আমি আমাদের শ্রদ্ধেয় মানিক স্যারের কথা। ওনার কাছ থেকে যা শিখেছি, আজকে আমি একজন ছোট শিক্ষক হতে পেরেছি। ওনার সেই পড়াশোনার যে শাসন করার যে কায়দা কানুনটা, ওই যে বলে গেল যে 36টা বাড়ি, সে আরও অনেক বাড়ি বেশি, 46টা পর্যন্ত বাড়ি একদিন দিয়েছিল, আমি গুনেছিলাম। সেই শাসন করা এবং করায় আদায় করার সিস্টেমটা এখনো আমার কাজ করে, সেটা ক্লাসিক্যাল আমি সেটা করি। হাদি খান সাহেব, উনি তো আমাদের বাংলা পড়াতেন। পড়া কে পারো দাঁড়াও, ওনার যে পড়ার স্বভাব চরিত্র সেগুলো আমার অনেক মনে আছে।
নন্দী স্যার, সবাই, আমাদের বর্তমান হেড স্যার আজিজ স্যার, ওনাকেও আমরা পেয়েছি। সর্বোপরি আসলে ওনাদের কাছ থেকে যেটুকু শিখেছি আমি শুধুমাত্র অতটুকুই এখন কাজে লাগাচ্ছি। এইটা পুঁজি করে আমি এখন শিক্ষকতা চালাচ্ছি। এখন আপনারা বুঝতে পারছেন আসলে ওনারা কত বিজ্ঞ ছিল এবং ওনাদের কাছ থেকে জানল যারে আমরা বলেছি সেই আমাদের সাদরে গ্রহণ করেছি। আমাদের মেয়ে বন্ধুরা ওরা তো খুবই কবে হবে কি এগুলো শুধু তারাই নাই, এখানে মেয়ে বন্ধুদের যারা হাজবেন্ড আছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, তারা আমাদের এই অনুষ্ঠানে এসে করছে। আমি আর কিছু বলতে চাই না, আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানটার সাথে যারাই জড়িত ছিল। লিটন অনেকে নাম বলেছে, হ্যাঁ ওরা পরিশ্রম করেছে, আমরা সবাই, আমি বলি সবাই পার্টিসিপেট করছি বলে আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি। এবং আমি আশা করবো আমাদের বন্ধুদের সবাইকে যেন আমরা অন্তত পক্ষে এই অনুষ্ঠানগুলো এবং শুধু এটাই না আরও কিছু সেবামূলক কাজ যেন আমরা করে যেতে পারি। আমাদের বন্ধুদের মধ্যে অনেক ওরা ভালো ভালো চাকরি করছে, আমাদের অনেক বন্ধুরা ভালো ধন্যবাদ এবং সবার মঙ্গল কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ। মূলক বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল হাদি স্যার, বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। মুক্তিযুদ্ধের ইতিহাস বিশাল ইতিহাস, এইটা নিয়ে কোনো ঠাট্টা মস্কারি করার বিষয় না, এটা নিয়ে এই কথা বলার বিষয় না ওই অমুকে মুক্তিযোদ্ধা, এটা ঠাট্টা করার বিষয় না, এটা অপরাধ। যাই হোক, করেছি, করতে করতে শেষ পর্যন্ত এই শিক্ষকতা জীবনে আসলাম, শিক্ষকতা করলাম। মুন্সিগঞ্জের সাংবাদিক মিন নাসির উদ্দিন উজ্জ্বল আমার একটা সাক্ষাৎকার নিয়েছে, সেই সাক্ষাৎকারটা আমার কাছে আছে একটা পাণ্ডুলিপি। আমি মুক্তিযুদ্ধের উপরে, বাংলাদেশের স্বাধীনতার উপরে, বঙ্গবন্ধুর উপরে 20টা বই লিখেছি। বর্তমানে যে কটা প্রকাশিত হয়েছে, একটা হলো স্বাধীনতা বঙ্গবন্ধু, দ্বিতীয়টা হলো গণতন্ত্রের মানুষকন্যা শেখ হাসিনা, তৃতীয়টা হলো 71-এর গণহত্যা, যুদ্ধাপরাধ, আজকের বাংলাদেশ। আমি একটু আশাবাদী মানুষ, আমি একটু চেষ্টা করতেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটু সাক্ষাৎকার দেওয়ার জন্য। সেখানে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, কিন্তু সাক্ষাৎকার পাচ্ছি না, মনে হয় পাবো কি না তাও জানি না। জানলে আমার কিছু কথা ছিল, আমার কিছু কথা বলার ছিল, যে মুন্সিগঞ্জে যে বিক্রমাদিত্যের ত্রিরত্নরা বাস করে, তারা কি বলতে পারে যে মুন্সিগঞ্জের কয়জন লোক না খেয়ে থাকে, কয়জন লোকের ঘর নাই? শেখ হাসিনা তো বলেছে যে কেউ ঘর ছাড়া থাকবে না, 15,000 গৃহহীন ব্যক্তি ঘর দেওয়া হবে, আর 14,000 মুক্তিযোদ্ধাদেরকে ফ্ল্যাট বাড়ি দেওয়া হবে, যার এক একটা দাম হয়ে 15 লাখ টাকা। আমার কথা হইল, এই হইল কথা। আমি এই জন্য ডিগ্রিবারে অঙ্গ সংগঠনের সাথে আওয়ামী লীগের সাথে মিলিত হই না, আর আমি কারো লাগে ইয়েও করি বেশি একটা। ইদানিংকাল কিছুদিন আগে মিরাজ সাহেব জানেন, আমি দোয়া করে গেলাম সবাই যেন ভালো থাকে। আমার ছেলে এসেছে, ছেলের বউ এসেছে, আমার নাতির এসেছে, বড় আসলো। তো আমার মনে হয় আমার বক্তৃতা একটু দীর্ঘায়িত হয়ে গেছে। তো সবাইকে আমি দোয়া করি, স্নেহ করি, আদর করি আমার ছেলের মতো। আমার ছাত্ররা পছন্দ, সবাই যেন ভালো থাকে, সুন্দর থাকে, সুখে থাকে। আমি জানি পরস্পর সবাই ভালো আছে, তা আমরা সবাই ভালো থাকি, সুন্দর থাকি। আগামী দিনে আমাদের ভবিষ্যৎ সুন্দর হোক, ভালো হোক। যেমনটা শুনি তেমনটাই যেন হয়, ভালোটাই যেন হয়, এটাই যেন হয়, এটাই চাই। সবাই যেন সুখে থাকে, সবাই থাকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। পুরা ডিসিয়ার 95 ব্যাচ। সূর্যপ্রতিম ব্যক্তিত্ব মোসাম্মদ লুৎফা খানমকে আমি আরও শুভেচ্ছা অভিনন্দন জানাতে চাই। আমাদের বিশেষ অতিথি মোহাম্মদ মিরাজ হোসেন ভাইকে, যিনি অক্টো স্কুলের সভাপতি, ম্যানেজিং কমিটির। আর আরও উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ,
যাদের উপস্থিতি আমাদের এই উৎসবকে আলোকিত করেছে। এছাড়াও যারা আছেন আমার বন্ধু সহপাঠী এবং সম্মানিত অতিথি, সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি স্মৃতিচারণ করতে গিয়ে প্রথমেই আমি স্যারদেরকে নিয়ে একটু কথা বলতে চাইব। প্রথমে আমি মানিক স্যারের কথা একটা বলতে চাই, যেটা আমাদের ক্লাস 10-এর স্মৃতির সাথে জড়িত। তো স্যার যে কত আপ্রাণ চেষ্টা করেছিলেন আমরা পড়াশোনাটা যাতে ঠিকমতো করতে পারি, সেটার একটা উদাহরণ হচ্ছে স্যার প্রায় সময়ই সর্বশেষ আমাদের স্কুলে যে সর্বশেষ ক্লাসটা ছিল, প্রতিদিনের ক্লাসটা, সেই সর্বশেষ ক্লাসটা মানিক স্যার নিতেন। এবং স্যারের একটা রুল ছিল যে যাকে সে পড়া জিজ্ঞেস করবে, যখনই সে উত্তর করবে সে চলে যাবে, তার ওয়েট করতে হবে না। ঠিক তেমনি একে একে সবাইকে প্রশ্ন করা হতো, যে পারতো না সে বসে বসে পড়াটা আবার কমপ্লিট করতো। তো এইভাবেই দেখা গেছে স্যার একজনকে নিয়েও বসে আছে যে সে তাকে পড়া জিজ্ঞেস করবে এবং সে উত্তর করবে, তখনই সে যাবে। আর এটা একজন দেখা গেছে, এটা আমার আব্বা মাও করে নেই পড়াশোনার জন্য কিংবা পড়াশোনা মুখস্থ করার জন্য, শেখার জন্য, যেটা আমাদের স্যার করে গেছেন। এই জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত বড় দায়িত্ব নিয়ে শিক্ষা দেওয়ার জন্য। তো এছাড়াও আমি বলবো আমাদের সম্মানিত মহিবুল স্যার আজকে অনুপস্থিত আছেন হয়তো কোনো কারণবশত। মহিবুল স্যার, আমরা সবচেয়ে বেশি যতদূর মনে পড়ে হয়তো ফাঁকি দিতে চাইলাম মহিবুল স্যারকে বেশি। আর স্যারদের মধ্যে সবচেয়ে সহজ সরল মনে হয় মহিবুল স্যারই ছিলেন, যার কারণে ফাঁকি দেওয়াটা সহজ ছিল। তো প্রায় সময় সে এক মনেই হয়তো আমাদের অঙ্ক পড়াতেন, হিসাব বিজ্ঞান পড়াতেন। তো আমরা অনেককেই পিছন দিক দিয়ে সারিতে যারা ছিলাম হয়তো ফাঁকি দিয়েই গেছি। তো শেষ পর্যন্ত দেখা গেল যে আমরা যারা লেটার মার্কস পেয়ে বিভিন্ন ক্লাসে লেটার মার্কস পেয়েছি, এবং ওই মহিবুল স্যারের যেইগুলি বিষয় পড়াতেন ওই বিষয়গুলিতে আমরা সবচেয়ে বেশি লেটার মার্কস পেয়েছি। আসলে এটাও একটা স্যারের ট্যাকটিক্স ছিল যে আমি স্টুডেন্টদেরকে পড়িয়ে যেতে থাকি, নিশ্চয়ই আমি জানি তারা ফাঁকি দিচ্ছে, কিন্তু একসময় তাদের মাথার মধ্যে গেঁথে যাবে, এবং সেটাই আমরা করে দেখেছি। এবং মহিবুল স্যার নিশ্চয়ই সফল হয়েছেন এইদিকে। তো এইদিকে যাই হোক, আমার আরেকজনের স্যারের কথা মনে পড়ে, মরহুম মোজাম্মেল হোসেন স্যার। তো সেও একটা কাজ করতেন যে আমাদের লেজার পিরিয়ড যখন ছিল তখন নর্মালি হচ্ছে আজানের সময় হয়ে যেত। তো স্যার ক্লাসে এসে আমাদেরকে আগে জিজ্ঞেস করতেন যে কে কে আজকে নামাজ পড়ে এসছো। তো যারা নামাজ না পড়েছি তারা সভাপতি দাঁড়িয়ে যেতাম, এবং অনেক সময় মারের আওতার মধ্যে নিয়ে আসছে স্যার। তারপরেও স্যার চেয়েছেন অন্ততপক্ষে যে পড়াশোনার পাশাপাশি আমার পরকালের জন্য কিছু সঞ্চয় নিয়ে যেতে পারি। যাই হোক, তার চেষ্টা হয়তো নিশ্চয়ই সফল হয়েছে। এখন অত ছাড় নাই, ঠিক আছে, এখন আমরাও হয়তো সেটা কন্টিনিউ করছি, অত ছাড় বলছে না। যাই হোক, এভাবে স্মৃতিচারণ করতে গেলে অনেকেই বলতে হয়। তারপরও হাদি স্যার ছিলেন, বাদলন্দি স্যার ছিলেন, যথেষ্ট তারা হেল্পফুল ছিলেন। তো সবাইকে ধন্যবাদ জানাবো আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য। তো পরিশেষে আমি আমাদের আজকের উৎসবের স্লোগান দিয়ে শেষ করতে চাই যে স্মৃতি টানে প্রিয় আঙিনায় আরেকবার, এভাবেই ফিরতে চাই বারবার আমাদের প্রিয় বন্ধু সহপাঠীদের নিয়ে, শ্রদ্ধেয় শিক্ষক আর সম্মানিত অতিথি। ধন্যবাদ সবাইকে। গিয়েছে বলে মোল্লা সাহেব হেসে দেয় কোটি কোটি, এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখ লেঠা, ভুকা আছো মর্গে ভাগারিগে নামাজ পড়িস বেটা। ভুগারি কইল না বাবা, মোল্লা হাকিল তাহলে শালা, সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। কোথায় চেঙ্গিস গজনি মাহমুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া ধার। খোদার ঘরে কে কপাট লাগায় কেঁদে সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা হাতুড়ি শাবল চালা। বন্ধুরা, সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সদা প্রতিবাদী মুখর যে ব্যক্তি ছিলেন তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক বাবু মানিকলাল পাল। এখন মঞ্চে বক্তব্য। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই জন্য বললাম ছাত্রছাত্রীবৃন্দ, এখানে উপস্থিত যারা আছে বলতে গেলে প্রায় সবাই আমার ছাত্রছাত্রী। এই জন্য কাজী নজরুল ইসলামের একটি কথা মনে পড়ে গেল, আজি হতে 100 বর্ষ আগে কোন কবি তুমি স্মরণ করেছিলে আমাদেরকে, আজি হতে 100 বর্ষ আগে। বিদ্যালয় প্রতিষ্ঠিত 1933 সাল। 1995 সালের বেসের ছাত্রছাত্রীরা আমাদেরকে স্মরণ করছে। এজন্য ওদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।
প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, 1963 সাল থেকে আমার শিক্ষকতা জীবন শুরু। 1965 সালে আমি এই বিদ্যালয়ে শিক্ষক হিসেবে জয়েন করেছি এবং অবসরের আগ পর্যন্ত আমি এই স্কুলে শিক্ষকতা করেই অবসর গ্রহণ করেছি। অনেক স্মৃতি আমার ভিতরে আছে। আমার পাশে যে মেয়েটি উপবিষ্ট আছে, ওকে দিয়ে আমি আমার বক্তব্য শুরু করি। 1969 সালের 1 জুলাই থেকে 70 সালের মে মাস পর্যন্ত আমি এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছি। এই সময়ে যখন আমি এই বিদ্যালয়ে আসি, তখন ছাত্রছাত্রীর সংখ্যা শুনলে তোমাদের কাছে অবিশ্বাস্য মনে হবে। বার্ষিক পরীক্ষায় নির্বাচনী পরীক্ষার্থীদের সহ মাত্র 96 জন ছাত্র ছিল। সেই থেকে আমাদের পথ চলা। স্কুল বিরাট আর্থিক সংকটের মধ্য দিয়ে চলত। 1969 সালে যখন আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করি, এই যে আমার পাশে উপবিষ্ট মেয়েটি, ওর বাবা মরহুম আব্দুল কাদির ব্যাপারী, উনি যাকে আমি কাকা বলে সম্বোধন করতাম, একদিন বাজারে আমারে বলে, দেখো আমার মেয়ের নাম লুৎফা, ও লেখাপড়ার এমন অদম্য উৎসাহ, আমি তো কোনোভাবেই থামাইতে পারতেছি না। তাহলে কাকা তাহলে পড়ান, আপনার অর্থবিত্ত সব আছে। দেখো মেয়ে মানুষ, আমরা থাকি দেশে, ওরে কীভাবে পড়াই। তুমি হচ্ছে ওরে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দাও। আমি দেখেন, আপনাদের পরিবার আমাদের ইউনিয়নের মধ্যে সম্ভ্রান্ত পরিবার এবং ইসলামিক মাইন্ডেড, তারা আপনাকে সম্মতি দিবে কিনা সেটা আপনি আগে দেখেন। আমার তরফ থেকে কোনো সমস্যা হবে না। তারপর ওনাদের এই বংশের স্বনামধন্য পুরুষ মরহুম আব্দুল হক ব্যাপারী সাহেব একদিন আমাকে বলল, ওরে একটু তোমার স্কুল থেকে লেখাপড়ার ব্যবস্থা করে দাও। তখন বার্ষিক পরীক্ষাটা অতি সন্নিকটে। ঠিক আছে, পরীক্ষা দেখ। দেখা গেল এই পরীক্ষায় এই মেয়েটায় 2য় স্থানে চলে আসলো। তখন নিয়মিত ছাত্র যারা আসছিল, তখন একটা মেয়েও স্কুলে পড়ে না। তখনই গেল, এটা কেমন করে হয়, ওরে নিয়মিত দিতে পারবেন না। তারপরে চলতেছে 69 সাল। 70 সালে আমি দেখলাম স্কুলের আর্থিক সংকটও যাবে, এলাকার মেয়েগুলিও লেখাপড়া শিক্ষা মানুষ হবে। যা, আমি ওদেরকে অ্যাডমিশন দেবো। আমি অনেক গার্জিয়ানকে বলবো যে আপনাদের মেয়েকে স্কুলে পাঠান, আমি ভর্তি করব। ভর্তি আরম্ভ করতে যাইয়া আরেক বিপত্তির সম্মুখীন হইলাম। আমাদের এই স্কুলের প্রধান মৌলভী সাহেব ছিলেন মরহুম ABM মুজাম্মেল হক। উনি ভয়ানক খেপে গেল আমার উপরে। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, মানে কেন অসুবিধা কি? মেয়েরা পড়বে, ছেলেরা পড়বে, মেয়েরা পড়তে পারবে না? আপনি হুজুর এই সমস্ত কথা বলেন না।
উনি সউদ্যোগে তখন আমাদের প্রধান শিক্ষক প্রশিক্ষণরত ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে ওনার কাছে গেছে, কয়টা বন্ধ করে দিতে কন, এটা চলবে না। হেডমাস্টার আসলেন, উনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি বললাম স্যার এই মেয়েরা কোথায় যাবে? এই মেয়েরা যদি লেখাপড়া না শিখে ভালো পাঠ্যস্থ করতে পারবে না, আমাদের তো আর্থিক সংকটও কিছু দূর হবে। তখন উনি আমার কথাটা সায় দিল। তখন মৌলী সাহেব বলল যে ঠিক আছে, ভর্তি করতেছে করুক। ওই বছর প্রায় 20 জন মেয়ে ক্লাস 6 ভর্তি হইল। সেই যে শুরু, তারপরে আর এই মেয়েদের পিছন দিকে তাকাইতে হয় না। এখন বিদ্যালয়ে অর্ধেকের বোধহয় বেশি মেয়ে। হেডমাস্টার সাহেব বলতে পারবেন যে স্কুলে বোধহয় অর্ধেকের বেশি মেয়ে। এই লুৎফা খানমের কথাই বলতেছি। তারপরে আস্তে 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 1970 সাল আসলো। 1970 সালটা ছিল পুরো স্কুলের জন্য সবচেয়ে গৌরবময় বছর। ওই বছরে সবচেয়ে বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। ওখানে ওই বছর বর্তমানে স্বনামধন্য চিকিৎসক এই চরবেশনালের সন্তান ডক্টর জহুরুল হক, অধ্যাপক ডক্টর জহুরুল হক, হৃদরোগ বিশেষজ্ঞ, ঢাকা শিক্ষা বোর্ডে 17তম স্থান দখল করল। ওই বছর 45 জন ছাত্র পরীক্ষা দিয়েছিল। ডক্টর জহুরুল হক ঢাকা শিক্ষা বোর্ডে 17তম স্থান অধিকার করল। 10 দরবারের অলিউল্লাহ ও প্রথম বিভাগে পাশ করল। বাকি ছাত্ররা এই যে ওই বেসে এই যে শকতের বাবাও ছিল, শকতের বাবাও ছিল, ও পাশ করলো। ওরা 38 জন দ্বিতীয় বিভাগে পাশ করলো। 40 জন, 2 জন থার্ড ডিভিশন পাইছে, 1 জন পরীক্ষায় বহিষ্কার হয়েছিল, একেবারে সেটা না বললে না হয়, আর 2 জন রেফার পেয়েছিল। এরপরে আসছে তো এরপরে 72 সালে প্রথম শিক্ষার্থী হিসাবে এই লুৎফা খানমকে সেই স্কুলে আসলে আমার কেয়ার এসে তার বাড়ি যেতে হইত। আমি ওকে বাড়িতে পড়াইতাম। তখন এই যে মরহুম আব্দুল হক ব্যাপারী সাহেবের কথা বললাম, সে বলতো যদি কেউ তোমারে কিছু বলে আমি দেখব। 72 সালে পরীক্ষা দিল মেয়েটা। এই মেয়ে প্রথম পুরা স্কুলের নারী শিক্ষার্থী। প্লিজ গিভ আ বিগ হ্যান্ড। এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা করেছেন আমাদের তখনকার প্রধান শিক্ষক আব্দুল সাহেব। উনি বোর্ডের যাবতীয় কাজ সম্পন্ন করছে। এভাবেই পুরা স্কুলে মেয়েদের লেখাপড়ার শুরু হয়েছিল। আজকে মেয়েরা, অনেক মেয়ে প্রতিষ্ঠিত হয়েছে, অনেক ভালো মেয়ে এই স্কুল থেকে গেছে। তারপরে এই যে কিছুক্ষণ আগে আলমগীর বক্তৃতা দিল, আলমগীর টাইপ ও বহু ছেলে গেছে। এরকম আলমগীর টাইপ অনেক ছেলে আমি মানুষ করছি, ওদেরকে শাসনও করছি, আবার আদরও করছি। আলমগীরের সঙ্গে আরেকজনের কথা না বললে চলে না। সে বাড়ির থেকে আসতো হেলু খান সাহেবের
একদিন ওর বাবা আমারে বলে, ভাই আপনি স্কুলে থাকতে আমার ছেলেটাও মানুষ হয়ে গেল। তারপরে ওর স্কুলে আনলাম, পড়াইলাম, খুব ভালোভাবে এই স্কুল থেকে এসএসসি পাস পেয়ে গেল। যাই হোক, এগুলি সব এই যে 1969 সালে যখন আমি দায়িত্ব গ্রহণ করি, তখন প্রথম দিন আমি শিক্ষকদের নিয়ে মিটিং করেছিলাম। তখন এলাকায় একটা ছিল, আব্দুল হাই ইজ সেকেন্ড টু নান, আব্দুল হাই দ্বিতীয় আর কেউ নাই। তখন আমি শিক্ষককে বললাম, দেখেন স্যারে তো ট্রেনিংয়ে গেছে গিয়া, রেজাল্ট যদি খারাপ হয় তো দোষ কিন্তু সবাই আমাদের উপর পড়বে। সেই সময়ে শিক্ষকরা যেভাবে আমাকে সহযোগিতা করছে, তাদের অক্লান্ত পরিশ্রম না হইলে 70-এ এত সুন্দর রেজাল্ট হইতো না। এবং 70-এ শুধু লেখাপড়া না, খেলাধুলায়ও আমাদের স্কুল ঢাকা জেলার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিল। সেগুলি অতীতের কাহিনী। অনেক ছেলে মেয়েকে আমার হাত দিয়ে চলে গেছে। আজকে আমার মনে হইতেছে যে 1995 সালের ছাত্রছাত্রীরা যে আয়োজনটা প্রথম করছে, এইটা এই পর্যন্ত স্কুল 1933 সালে জন্মের পর থেকে এই ধরনের পুনর্মিলন অনুষ্ঠান আর হয় নাই। সেই জন্য আমি সেই 95 ব্যাচের ছাত্রছাত্রীদেরকে অন্তঃস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। যাই হোক, তোমরা যে যেখানে আসো, তোমরা সুখে থাকো, ভালো থাকো। বিদ্যালয়ের সুখ দেখে তোমরা স্কুলের পাশে থাকো। স্কুলের সার্বিক মঙ্গল হোক, তোমরা সুখে থাকো, ভালো থাকো। এই কামনা করেই আমি আবার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এই হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবা নাই। আমি পুরা ডিসিয়ান 95 ব্যাচের আমার বন্ধু এবং ভাইদের বলবো, শুধুমাত্র তোমরা আমার মতো দাঁড়িয়ে মঞ্চে উপস্থিত সম্মানিত গেস্ট এবং স্যারদেরকে অনার করবে। শুধু 95 ব্যাচের শিক্ষার্থী বৃন্দ, তোমরা আমার মতো দাঁড়িয়ে মঞ্চে উপস্থিত আমাদের গেস্ট এবং স্যারদেরকে সম্মান জানাবে। উপস্থিত আমাদের প্রাণপ্রিয় মানিকলাল স্যার, অত্র স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, আমার সহপাঠীবৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যে নাকি নারী জাগরণের, নারী শিক্ষার প্রসারে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেই মহিষী নারী, আমার সহপাঠীবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট সম্মানিত সুধী, সকলের প্রতি আমার প্রীতি এবং শুভেচ্ছা। বহুদিন পরে মনে পড়ে আজই পল্লী মায়ের কোল, যাউসাকে সে তা বনলতা বাদী হরষে খেয়েছে ঢোল। আজও মনে পড়ে স্কুল পালানো সেই স্মৃতিময় মধুর দিনগুলির কথা। আজও মনে পড়ে আমার প্রিয় শিক্ষকদের স্নেহমাখা আদর, সোহাগ মাখা শাসন এবং বন্ধুদের সাথে, সহপাঠীদের সাথে একসাথে মিলেমিশে থাকার সেই দিনগুলির কথা। আজ প্রায় 25 বছর পরে আজকে এই অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হতে পেরে আমি আনন্দিত। আমি বিশেষ করে অদ্য বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আজকের এই আয়োজনে সর্বাত্মক সব দিক থেকে সহায়তা করেছেন। বিশেষ করে আমার সহপাঠী স্বগত ও তো সর্বদিক থেকে সবসময় সবাইকে উৎসাহ উদ্দীপনা করে সবাইকে আনন্দময় করে রাখছে। আমার বন্ধু ইব্রাহিম খলিল
কেশব কুমার বর্মন, রাকিবুল হাসান, শাহিন, আমাদের সহপাঠী বন্ধু এবং বিশেষ করে বান্ধবী যারা আছে সবাই সব দিক থেকে সার্বিক সহযোগিতা করেছেন। কেউ উৎসাহ দিচ্ছেন, বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন। আসলে আমি সময় দিতে পারি নাই খুব একটা, কিন্তু আমি বলেছি যে তোমাদের সাথে আমি আছি, তোমরা এগিয়ে যাও। আমরা জীবনের প্রয়োজনে অনেক জায়গা ঘুরেছি, কলেজ বিশ্ববিদ্যালয় কর্মক্ষেত্রের মতো অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু মন কাঁদে, হৃদয় কাঁদে সেই প্রিয় আঙ্গিনার কথা যখন মনে পড়ে। তো আমি সময় অনেক হয়েছে, বেশি সময় নিব না। বিশেষ করে যারা আমাদের সম্মানিত অতিথি, আমাদের প্রাণপ্রিয় শিক্ষক মহোদয়, শ্রদ্ধেয় ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ আমার সহপাঠীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের সহপাঠী ছেলে বন্ধু যারা আছেন, মেয়ে বন্ধু, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আজকের পুরোমিশ্র অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সবাই এখন আনন্দ করব। আমি সবার নিকট, আমাদের বিশেষ করে শিক্ষক মহোদয় যারা আছেন, আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমরা যেন আমাদের এই যে বন্ধন, এটা যেন অটুট থাকে, আমরা যেন আবার একত্রিত হতে পারি, আমরা যেন আপনাদেরকে আবার আমাদের সম্মুখে এভাবে দেখতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্মৃতির টানে প্রিয় আঙ্গিনায় আরেকবার। আর এটা হচ্ছে আমাদের স্লোগান। এই স্লোগানের বাম পাশে একটা জিনিস আছে, দেখা যায় ছোট ছোট লেখা। তো লেখাগুলি হচ্ছে, আমরা এখানে 95 জন নাম, কেউ খেয়াল করছে কিনা জানি না, 95টা নাম আছে এখানে। এই যাই হোক, 95টার নামকেই আমরা আসলে মেনশন করতে চাচ্ছিলাম। এবং আমরা একটা যদিও আমরা একটা ক্রেস্ট, 95টা নাম আছে। এই 95টা নাম হচ্ছে আমরা যারা 95 ব্যাচ ছিলাম, তারা সবাই এই ক্রেস্টটা আমরা পাবো। তো এটা মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাড়িতে যখন রাখবো, এটা একটা স্মৃতির একটা বিষয় হয়ে দাঁড়াবে। আগামী 20 বছর 50 বছর পর আমাদের নতুন প্রজন্মরা বা নেক্সট প্রজন্ম যারা আসবে, তারা এটা দেখে বুঝতে পারবে যে এই 95 ব্যাচে এই 95 জন পরীক্ষার্থী ছিল এবং তারা সবাই একত্রে একটা অনুষ্ঠান করেছিল। তো সেই উদ্দেশ্যেই এই 95টা নাম ওখানে দেওয়া। তো এটা খেয়াল করে দেখবেন এবং সবাইকে অনুরোধ করব যাতে সবাই নিজের বাড়িতে সুন্দর করে সাজিয়ে রাখে। এবং সবাইকে, আমাদের যারা নেক্সট প্রজন্ম আসবে, আমাদের ছেলে সন্তান, মেয়ে সন্তান বা আমাদের আত্মীয় যারা আছে, তাদেরকে যাতে এটার বর্ণনাটা করা হয়, ওইভাবেই এটা নেওয়া হয়েছে। তো আমার বন্ধু শওকত এমন বড় একটা উদ্যোগ নিয়েছে। তো এই উদ্যোগটাকে আমরা কতটুকু সফল করতে পারছি জানি না, কিন্তু চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা পরবর্তীতে যদি আবার এই অনুষ্ঠানটাকে আবার পরবর্তীতে আরও বড় আকারে, আরও বড় পরিসরে আমরা যদি নিয়ে আসতে পারি, তবেই হবে আমাদের এই প্রোগ্রামের সাকসেস। এবং আমি শওকত বন্ধু একটু খেয়াল করে আমি একটা কথা বলতে চাই, যে বন্ধু আমাদেরকে মানে এই কাজটা করার জন্য অনুপ্রাণিত না করে আরো অন্য কিছু করতে চাইছিল, যে না এরকম তো কোনো অনুষ্ঠান হবে না, শুধু শুধু করতেছো ফাও, এটা কোনো একটা মানে কোনো কাজে কোনো অনুষ্ঠান হবে না। তা আমি তাকে ধন্যবাদ দিতে চাই। এই জন্য ধন্যবাদ দিতে চাই যে এই কথাটা যদি না বলতো, তাইলে হয়তো এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে আয়োজন হতো না। ইয়েস ইয়েস, তালি এটার জন্য যে আমরা এই অনুষ্ঠানটা সাকসেস করে দেখাইছি।
এবং আমাদের স্যারদেরকে আমরা সম্মানিত করতে পেরেছি এবং সেই সাথে আমরা নিজেরাও সম্মানিত হয়েছি। তো আমরা এই রকম অনুষ্ঠান পরবর্তীতে যাতে আরও করতে পারি, আমাদের নেক্সট প্রজন্ম যারা আছে তাদেরকে যাতে আমরা একটা অনুপ্রাণিত করতে পারি, সেটাই হবে আমাদের মূল উদ্দেশ্য। এই প্রোগ্রামটা শুধুমাত্র এরকম না যে আমরা একত্রিত হলাম তারপরে শেষ, আসলে তা না, এটা মাত্র শুরু। তো এই শুরুটা শুরু করলাম বিসমিল্লাহ বলে, এবং পরবর্তীতে আমরা চেষ্টা করব যতদিন বেঁচে আছি, আমরা হয়তোবা এখন মধ্য বয়সে চলে এসেছি, হয়তোবা আরও 10 বছর 20 বছর যতদিনই বেঁচে থাকি, এরকম পরপর আমরা যাতে এই অনুষ্ঠানগুলো আরও বারবার করতে পারি, সেই প্রত্যাশা নিয়েই আমি আমার ছোট্ট একটা বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আব্দুল জলিলকে আমাদের গেস্ট এবং গিফট সামগ্রী মানিক স্যারকে দেওয়ার জন্য অনুরোধ করি। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে।